আজ নজরে যে খবরে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, যেরকম বজবজে যে জোড়া খুন হয়েছে সেই ঘটনার দিকে নজর রাখবো, সেই ঘটনার আপডেট আপনাদের জানাবো। পাশাপাশি সাগরদিঘির মডেল এবার ধূপগুড়িতে, সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো এবং আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে সরাসরি আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ বজবজে সেখানে জোড়া খুনে চাঞ্চল্য। বজবজে বিষয়ে আমরা জানবো, বিস্তারিত আপডেট জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, এখনো পর্যন্ত কি জানতে পারছো পুলিশ সূত্রে? একেবারেই শুভ্রজিৎ, তুমি নজর রাখো এবং সঙ্গে থাকো। আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, এবার সাগরদিঘির মডেল ধূপগুড়িতে, অর্থাৎ পঞ্চায়েতের বোর্ড গঠনে বাম কংগ্রেস জোট দেখা যাচ্ছে। কি জানতে পারছো? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, কি আপডেট রয়েছে? কৌস্তব, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ কৌস্তব? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। তবে এই মুহূর্তে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানাবো। আপনাদের জানালাম বজবজে যে জোড়া খুন হয়েছে সেই আপডেট আমরা নিলাম আমাদের প্রতিনিধি শুভ্রজিতের কাছ থেকে, এবং সাগরদিঘির মডেল এবার ধূপগুড়িতেও দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা নজর রাখবো যুব ভারতীতেও ডার্বি ম্যাচ ঘিরে যে উত্তেজনা রয়েছে সেই খবরের আপডেট আপনাদের জানাবো। অন্যদিকে নন্দীগ্রামে বোর্ড গঠনে প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের, সেই খবরের আপডেটও জানাবো। রাজ্যের পাশাপাশি জেলার পাশাপাশি আমরা দেশের খবরের দিকে নজর রাখবো। সংসদে একাধিক বিরোধী সাংসদরা সাসপেন্ড হয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী সাসপেন্ড হয়েছেন এবং তার সাসপেনশন ঘিরে বহরমপুরে কি প্রতিক্রিয়া, এই সমস্ত আপডেট আপনাদের জানাবো। তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, একদিকে যেরকম দিল্লিতে অর্থাৎ সংসদ একাধিক সাংসদ, বিরোধী সাংসদ তারা সাসপেন্ড হয়েছে, পাশাপাশি আমরা যদি উত্তরপ্রদেশের দিকে নজর রাখি, সেখানেও কিন্তু বিজেপি নেতার স্ত্রী তিনি এখনো পর্যন্ত স্কুলের মাইনে নিচ্ছেন, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দিল্লির দিকে নজর রাখবো এবং সংসদের বিষয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রদীপ कुमार। प्रदीप जी, क्या जानकारी मिल रही है? बहुत सारे विरोधी सांसद को सस्पेंड किया गया है दिल्ली में, क्या चहल पहल है, अब क्या स्ट्रैटेजी होगी? जी, आपको बता दूं कि जिस तरीके से जो 20 जुलाई को जो मानसून सत्र शुरुआत की गई थी और कल 11 अगस्त को उसको अनिश्चित काल के लिए उस पर स्थगित कर दिया गया है। और उससे पहले कई सांसदों पे गाज गिरी थी। सबसे पहले जो गाज गिरी थी, आम आदमी पार्टी के जो राज्यसभा सांसद है संजय सिंह को निलंबित किया गया था, और वहीं उसके बाद राघव चड्ढा को निलंबित किया गया कल। और कल अधीर रंजन चौधरी जो कि कांग्रेस के प्रतिपक्ष के नेता है, उनको भी सस्पेंड कर दिया गया था। आपको बता दें कि जिस तरीके से जो आखिरी दिन था चर्चा का मणिपुर पे, उस पर अधीर रंजन चौधरी ने कई टिप्पणियां की थी और अपने वक्तव्य में कई प्रकार की जो भाषा का प्रयोग किया था उसका विरोध हुआ था। और वहीं जो प्रहलाद जोशी है, जो कार्यकारी मंत्री है बीजेपी की तरफ से संसद के, उन्होंने उसको उस वक्त रोका भी था कि वह इस पर माफ़ी मांगे, लेकिन वह माफ़ी नहीं मांगे थे। जिस तरह से उन्होंने भाषा का प्रयोग किया था, धृष्ट राज का उदाहरण दिया था, और जिस तरीके से नीरव मोदी
प्रधानमंत्री को बताया गया था कि नीरव मोदी, इसको लेकर माफ़ीनामे की बात की गई थी, लेकिन अधीर रंजन चौधरी ने माफ़ी नहीं मांगी थी। उसको लेकर ये कार्रवाई की गई थी और कल उनको एक दिन के लिए सस्पेंड कर दिया गया था, जिसको लेके जो गठबंधन बना है वह संसद भवन के अंदर ही मार्च किया, रोष मार्च निकाला था। और साथ साथ राघव चड्ढा जो आम आदमी पार्टी के राज्यसभा मेंबर है, उनको भी अनिश्चित काल समय के लिए बर्खास्त कर दिया गया है संसद के लिए, क्योंकि उन पे आरोप लगाए गए हैं कि उन्होंने जो साइन किए हैं वह झूठे साइन करवाए गए हैं और झूठी रिपोर्ट एक तरीके से पेश की गई है। और वह जो मामला है और विशेषाधिकार समिति के पास अभी जांच के लिए गया हुआ है। जब तक उसकी जांच रिपोर्ट नहीं आ जाती तब तक इसमें कहना सही नहीं होता। और वहीं राघव चड्ढा ने, जब तक ये जांच समिति के पास ये रिपोर्ट होती है तो राघव चड्ढा ने अपने आप को जाके मीडिया के सामने डिफेंड किया था। ये भी एक तरीके का अब वो मानना है, इसको माना गया और राघव चड्ढा को वहाँ से बर्खास्त कर दिया। वहीं राघव चड्ढा ने कहा है कि जिस तरीके से ये जो मेरे ऊपर कार्रवाई की गई है, झूठे आरोप लगाए गए हैं, इसके लिए वह विशेषाधिकार समिति का दरवाजा खटखटाएंगे, साथ साथ सुप्रीम कोर्ट का भी दरवाजा खटखटाएंगे। वही शिवसेना की जो सांसद है चतुर्वेदी, उन्होंने भी कहा है कि इस तरीके का जो रवैया है, ये इसका रवैया का जो सरकार का रवैया ये ठीक नहीं है और इसके लिए हम एक मीटिंग करेंगे, बड़ी मीटिंग करेंगे, बड़े नेताओं के साथ बैठेंगे कि आगे की स्ट्रेटेजी हमारी क्या होगी, किस तरीके से जो सांसदों को निलंबित किया गया उनको वापस कैसे लाया जाएगा, इस पर एक स्ट्रेटेजी बनाई जाएगी। और वहीं राहुल गांधी ने भी कल इस पर प्रेस कॉन्फ्रेंस की और उन्होंने वही टारगेट किया है कि मणिपुर को लेकर उन्होंने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी 2 घंटे से ज़्यादा बोले हैं, लेकिन केवल मणिपुर पे 2 मिनट ही बोले हैं और मणिपुर के सांसदों को भी नहीं बोलने दिया। राहुल गांधी ने कहा कि जब भी भारत माता पे प्रहार होगा तो राहुल गांधी वहां खड़े होंगे। और साथ साथ राहुल गांधी ने यह भी कहा कि अगर 2 घंटे सेना को भेज दिया जाए तो 2 घंटे में मणिपुर हिंसा पे रोक लगाई जा सकती है। लेकिन इसका कटाक्ष करते हुए किरण रिजिजू ने साफ मना किया है कि यह आपसी मामला है, इसमें सेना का कहीं भी उपयोग नहीं किया जा सकता, सेना नहीं भेजी जा सकती। और वहीं पर ही भारत माता की बात पे प्रहलाद जोशी ने कटाक्ष करते हुए कहा है कि ये राहुल गांधी अभी भारत माता की गरिमा को नहीं जानते, इसलिए वह ऐसी बात कर देते हैं। फिलहाल देखना ये होगा कि अब दिल्ली में सुरगराहट है कि किस तरीके से नई स्ट्रेटेजी बनाई जाए। जो सांसद अनिश्चित काल के लिए सस्पेंड किए गए उनको वापस पुनः बहाल कैसे किया जाए। और वहीं अठावले ने भी कहा, जो भारत सरकार में मंत्री है, उन्होंने भी कहा कि पहले भी ऐसा हो चुका है, किसी की सदस्यता को रद्द नहीं किया, वो कोर्ट का दरवाजा खटखटा सकते हैं और वापस आ सकते हैं। ऐसी तमाम बातें आज राजनीतिक गलियारों में रहेगी कि क्या स्ट्रेटेजी बनाई जाए, किस तरीके से सामने आया जाए, किस तरीके से उनकी बहाली की जाए, अब ये देखने वाली बात होगी। জি 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 প্রদীপ জি, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, উত্তরপ্রদেশে বিজেপি নেতার স্ত্রী তিনি স্কুলে না গিয়েও বেতন নিচ্ছেন, এই ঘটনা আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি मनीष। मनीष जी, क्या जानकारी मिल रही है? उत्तर प्रदेश में जो बीजेपी नेता की स्त्री है वो स्कूल नहीं जाती है, लेकिन वहां से वो जो सैलरी मिलता है वो ले रही है, क्या मसला है ये? जी बिल्कुल, उत्तर प्रदेश के ये हमीरपुर का मामला है और वहीं पर जो है वहाँ के विधायक हैं, विधायक की पत्नी जो एक सरकारी स्कूल में टीचर हैं और वो महीने में सिर्फ एक बार जाती हैं केवल अपनी हाजिरी भरने के लिए और पूरी सैलरी हर महीने उनको मिलती रहती है। और कोई भी अगर इस बात को लेकर कोई हस्तक्षेप करता है या किसी प्रकार की कोई शिकायत करता है विधायक की पत्नी को लेकर के, जो एक उप प्रधानाचार्य है, मतलब डिप्टी प्रिंसिपल भी हैं वहाँ पर, और उनकी शिकायत करने पर जो है विधायक उन्हीं सबको जो है दबंगई दिखाते हैं और दबंगई के चलते जो है उनकी पत्नी स्कूल में बच्चों को पढ़ाने नहीं जाती है। जो अब तक जो मामला खुल करके सामने आया है, तो मामले के अंतर्गत देखा जाए तो विधायक की पत्नी जो टीचर हैं उनके द्वारा जो है एक 5,000 रुपए पर जो है एक लड़की को रखा गया है जो उनके बिना पर जो है स्कूल में जाकर के पढ़ाती है। तो कह सकते हैं कि हजारों की सैलरी जो है उनके द्वारा उठाई जा रही है और स्कूल में ना जाकर के सिर्फ एक महीने में एक बार जाकर के सारी अटेंडेंस पूरे महीने की भर दी जाती है। और उसके बाद जो है उनका ये पूरा वीडियो जब वायरल हुआ तो पूरे उसमें शिक्षा विभाग में जो है हड़कंप मच गया। इसको लेकर के जो है वहाँ के जो बेसिक अधिकारी हैं वो जो है मीडिया के सामने मुखातिब हुए, उनके द्वारा जांच करने की बात की गई। लेकिन जिस प्रकार से देखा जाए कि ये बीजेपी के विधायक के द्वारा इस प्रकार से जो है उनकी पत्नी जो है दबंगई के दम पर जो है सरकार की जो है मुफ्त सैलरी उठा रही है, हर महीने ये सैलरी जो है बाकायदा उनको मिल जाती है। अगर देखा जाए सालों से वो वहाँ पर नौकरी कर रही हैं, नौकरी
में अगर देखा जाए तो बच्चों को पढ़ाने के लिए उनके पास कोई भी समय नहीं है, सिर्फ केवल उनको सैलरी से मतलब है। तो कह सकते हैं कि भारतीय जनता पार्टी जिस प्रकार से दावे करती है कि भ्रष्टाचार से मुक्त कराया जा रहा है, वहीं पर भारतीय जनता पार्टी के विधायक ही इस प्रकार से भ्रष्टाचारों में जो है लिप्त हैं। अगर देखा जाए ऐसे मामले और भी होंगे अगर सरकार पूरी तरीके से जांच करे। विधायक के द्वारा दबंगई पे अपने टीचर को नौकरी दिलाना, उसके बाद मुफ्त की सैलरी उठाना, बिना बच्चों को पढ़ाए स्कूल में सिर्फ 1 महीना जाना, ये एक बहुत बड़ा सवाल जो है सरकार पर उठता हुआ नजर आता है। जिस प्रकार से बेटी पढ़ाओ बेटी बचाओ को लेकर के जो उत्तर प्रदेश सरकार जो लगातार नारे करती है, उत्तर प्रदेश सरकार योगी सरकार जो है हमेशा कहती है कि बच्चों के स्कूल में जो है सारी सुविधाएं दी जा रही है, लेकिन जिस प्रकार से जो है उन्हीं के पार्टी के विधायक के द्वारा इस प्रकार का जो मामला सामने देखने को मिला, ये उत्तर प्रदेश सरकार के लिए बड़ी सोचनीय बात है। अब ये देखना है कि ये मामला जो सामने आने के बाद जो है जो शिक्षा विभाग के जो अधिकारी हैं क्या निर्णय लेते हैं, क्योंकि जिस प्रकार से अगर विधायक की दबंगई की बात की जाए तो कहा जाता है कि उनकी काफी हनन है, पूरा वहां पर जो है कि उनके खिलाफ कोई बोल नहीं सकता। तो कह सकते हैं कि अब उत्तर प्रदेश सरकार या जो प्रशासनिक अधिकारी हैं उनके पत्नी के खिलाफ क्या निर्णय लेते हैं ये आने वाला समय ही बता पाएगा। जी मनीष जी साथ रहे। এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, আমরা আপনাদের জানালাম যে সংসদে বেশ কিছু বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরীকেও সাসপেন্ড করা হয়েছে। সে বিষয়ে বহরমপুরে কি প্রতিক্রিয়া রয়েছে, সেখানকার কংগ্রেস নেতৃত্বই বা কি বলছেন, সাধারণ মানুষেরই বা কি প্রতিক্রিয়া রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানতে পারছো বহরমপুরে কি প্রতিক্রিয়া রয়েছে? অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে, শীর্ষ নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্ব তারা কি বলছে, পাশাপাশি সাধারণ মানুষেরই বা কি প্রতিক্রিয়া রয়েছে? দেখো, সেটা হচ্ছে তুমি জানো যে লোকসভা থেকে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। অধীর চৌধুরীর যে বক্তব্য ছিল যে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন, যার ফলে এই সব বিভিন্ন কথা বলার জন্য অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি মন্ত্রীরা সাসপেন্ডের প্রস্তাব তোলেন এবং সেটি গৃহীত হয় এবং যেটা জানা যাচ্ছে যে প্রিভিলেজ কমিটির সেই মিটিংয়ে ঠিক হবে, প্রিভিলেজ কমিটি তদন্ত করবে, তারপরে অধীর চৌধুরী সাসপেন্ডের বিষয়টি থাকবে, ততদিন থাকবে না আসা পর্যন্ত। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে মুর্শিদাবাদে অধীর চৌধুরী যিনি বহরমপুরের সাংসদ, সেই অধীর চৌধুরী সাসপেন্ডের বিষয়টি কোনোভাবেই মেনে নিচ্ছে না জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস ইতিমধ্যেই তুমি জানো যে গতকালকে বহরমপুরের রাজপথে প্রতিবাদ মিছিল করেছে। তাদের বক্তব্য ছিল সেখানে মনোজ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম, অরিন্দম দাস সহ জেলার বিভিন্ন নেতা এবং বহরমপুর টাউন কংগ্রেসের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন, সেই মিছিলে অংশগ্রহণ করেন। তাদের বক্তব্য ছিল যে অধীর চৌধুরী সংসদে কিন্তু অসংসদীয় কোনো কথা বলেননি এবং অনৈতিকভাবে মোদী সরকার অধীর চৌধুরীকে সাসপেন্ড করেছে, সেটা তারা কোনোভাবেই মেনে নিচ্ছে না। পাশাপাশি তুমি জানো যে গতকালকে বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠনও হয়েছে এবং সেখানেও দেখা গেছে যে বিজেপির সঙ্গে জোট করে কংগ্রেস কিন্তু 2টি পঞ্চায়েত গঠন করতে পারত। মুর্শিদাবাদের মনিন্দরনগর, বহরমপুর ব্লকের যে মনিন্দরনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে, পাশাপাশি ভাকুড়ি 1, এই 2টি পঞ্চায়েত কিন্তু বিজেপির সঙ্গে জোট করে কংগ্রেস দখল করতেই পারত, কিন্তু কংগ্রেস ওয়াক আউট করেছিল। কংগ্রেসের একটাই বক্তব্য ছিল বিজেপির সঙ্গে কোনোভাবেই আতাত নয়। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে মুর্শিদাবাদে পঞ্চায়েত বোর্ড গঠনে আমরা দেখেছি যে সুতির মহিষাইল গ্রাম পঞ্চায়েতে এবং নওদার একটা রায়পুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির সঙ্গে আতাত করে পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল 2 দিন আগে, অথচ গতকালকে কিন্তু কংগ্রেস ওয়াক আউট করলো, যার ফলে বোঝাই যাচ্ছে যে কংগ্রেস কিন্তু বিজেপির সঙ্গে জোট বেঁধে পঞ্চায়েতই গড়তে চাইছে না। সুতরাং অধীর চৌধুরীর এই সাসপেন্ডের বিষয়টা কোনোভাবেই মেনে নিচ্ছে না। পাশাপাশি জেলার যারা কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছেন তাদেরও একটা বক্তব্য যে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা, সেই লড়াই অব্যাহত থাকবে এবং আগামী 24-এর যে লড়াই হবে সেই 24-এর লড়াই বিজেপির সঙ্গে সম্মুখ সমরে হবে, বিজেপির সঙ্গে আর কোনো আতাত নাই। যার ফলে অধীর চৌধুরীর এই সাসপেন্ডের বিষয়টা যেমন কোনোভাবেই মেনে নিচ্ছে না, তেমনি কংগ্রেসেরও বক্তব্য, জেলা কংগ্রেসেরও বক্তব্য যে অধীর চৌধুরীর এই ঘটনার প্রতিবাদে তারা আরও জোরদার আন্দোলন চালিয়ে যাবেন। দেশ জুড়ে যেমন আন্দোলন চলছে, পাশাপাশি মুর্শিদাবাদ আন্দোলন চলবে। তুমি জানো যে অধীর চৌধুরীর হচ্ছে মুর্শিদাবাদ। হ্যাঁ, তারা যেটা জানাচ্ছে আগামী দিনে আরও কর্মসূচি হবে এবং কর্মসূচি জোরালো হবে, বিভিন্ন ব্লকে হবে। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক রয়েছে, তুমি জানো জেলা 26টি ব্লক রয়েছে, প্রতি ব্লকেও সে সমস্ত আন্দোলনের প্রভাব পড়বে এবং পাশাপাশি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী, সেখানেও এই আন্দোলনের প্রভাব পড়বে বলে জানাচ্ছে কংগ্রেস। ইন্দ্রাণী।
একেবারে কল্যাণ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, সাগরদিঘি মডেল এবার দেখা যাচ্ছে ধূপগুড়িতে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, যেরকম দেখা যাচ্ছে যে ধূপগুড়িতে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠনে রামবাম মিলে যাচ্ছে এবং যেভাবে দিনের শেষে সব দল মিলেমিশে তারা বোর্ড গঠন করতে চাইছে, এই মুহূর্তে সেখানকার কি আপডেট রয়েছে এবং কি পরিস্থিতি? একদমই তাই, যে সাগরদিঘি মডেল দেখা যাচ্ছে কিন্তু ধূপগুড়ি যে বিধানসভা উপনির্বাচন, সেই বিধানসভা উপনির্বাচনে যেরকমটা দেখা গিয়েছিল সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে, যেখানে কংগ্রেস সমর্থিত কংগ্রেসের যে প্রার্থী ছিল বাইরন বিশ্বাস, তাকে সমর্থন করেছিল সিপিএম। তবে এই ক্ষেত্রে একটু উল্টো, এখানে সিপিএম এ প্রার্থী হয়েছেন ঈশ্বরচন্দ্র রায় এবং তাকে সমর্থন করছে কংগ্রেস। যেহেতু সাগরদিঘিতে যখন উপনির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু এই যে বাম কংগ্রেসের জোট, সেই বাম কংগ্রেসের জোটকে টেক্কা দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং সেখান থেকে জিতে এসেছিল বাইরন বিশ্বাস। পরবর্তীতে বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করে, সেটা আলাদা বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার হয়েছিল, সেখান থেকে বাম নেতৃত্ব কংগ্রেস নেতৃত্ব বুঝতে পেরেছিল যে তারা যদি একা হয় তবে কিন্তু তারা আসন জিততে পারে বা তৃণমূলকে টেক্কা দিতে পারে। আর এই কারণে আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়িতে যে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা উপনির্বাচনে এর আগে ঘোষণা করা হয়েছিল সিপিআইএম এর তরফ থেকে প্রার্থী দেওয়া হবে এবং সেটাই দেখা যাচ্ছে সিপিআইএম এর তরফ থেকে ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী করা হয়েছে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে এবং সেখানে জাতীয় কংগ্রেসের কোনো প্রার্থী নেই। আমরা জাতীয় কংগ্রেস নেতৃত্বের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে এই আসনটা তারা সিপিআইএমকে ছেড়ে দিয়েছে এবং তারা সম্পূর্ণভাবে সমর্থন করবে সিপিআইএম প্রার্থীকে, তারা কোনো প্রার্থী দিচ্ছে না। পাশাপাশি তোমাকে বলে রাখবো, এখনো পর্যন্ত কিন্তু মূল যে তিনটি রাজনৈতিক দল রয়েছে সিপিআইএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এখনো কিন্তু অন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করতে না পারলেও সিপিআইএমকে তারা প্রার্থী ঘোষণা করেছে গতকাল এবং গতকাল থেকে কার্যত প্রচার শুরু করেছে সিপিআইএম প্রার্থী। তো বলা যেতে পারে সাগরদিঘিতে যে জোট হয়েছিল বাম এবং কংগ্রেসের, সেই জোটে যতটা সফলতা পেয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে অতটা সফলতা পাবে কিনা সেটাও দেখার বিষয়। কেননা সাগরদিঘিতে একদিকে যেমন কংগ্রেস শক্তিশালী ছিল, পাশাপাশি এখানে সিপিএম শক্তিশালী ছিল, কাজে দুটি শক্তি একসাথে মিলিত হয় এবং তারা কিন্তু তৃণমূলকে টেক্কা দিতে পারে। তবে জলপাইগুড়ির ক্ষেত্রে বা ধূপগুড়ির ক্ষেত্রে এই ছবিটা কিন্তু একটু অন্যরকম হবে, কেননা এখানে সিপিএম যথেষ্ট শক্তিশালী ছিল এক সময়, এখনো তাদের সংগঠন রয়েছে, তবে কংগ্রেসের সেরকম সংগঠন বা সেরকম ভোট ব্যাংক কিন্তু ধূপগুড়িতে নেই। কাজে সিপিএম এর যেই সফলতা তারা সাগরদিঘিতে পেয়েছে সেটা ধূপগুড়িতে পাবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বলা যেতে পারে যে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে এই সিট কিন্তু এক সময় বামেদের ছিল, তারা কিন্তু সেই সিট পুনরুদ্ধার করতে তারা কিন্তু ময়দানে নেমেছে। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস 2021 সালে এই সিট জিতেছিল, এই সিট হেরেছিল বিজেপির কাছে, তার আগে কিন্তু এই সিট তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। কাজে তৃণমূল কংগ্রেসের কাছে এই সিট এখন পুনরুদ্ধার করা, সেটা কিন্তু তারা যথেষ্ট মরিয়া। সেই সাথে বিজেপি এই সিটে 21 সালে জিতেছিল, তারাও কিন্তু সিট ধরে রাখতে চাইছে। বলা যেতে পারে যে একদিকে বাম কংগ্রেস জোট, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই বিধানসভা উপনির্বাচনে ধূপগুড়িতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। ইন্দ্রাণী, বেশ, কৌস্তব তুমি সঙ্গে থাকো। আমরা আরো খবর নিয়ে ফিরছি, আরো বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নন্দীগ্রামে বোর্ড গঠনে প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতে নির্দেশ দিল হাইকোর্ট এবং এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল। উৎপল, ঠিক কি জানতে পারছো যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এরপরে নন্দীগ্রামে কি তৎপরতা? দেখো, নন্দীগ্রামের ভোট নির্বাচনের পরে ভোটের রেজাল্টের পর থেকে বিজয়ী প্রার্থীরা, বিজেপির যে বিজয়ী প্রার্থীরা ছিল, তারা একটা আশঙ্কা করেছিলেন যে তাদেরকে পুলিশ বিভিন্ন মামলায় ফাঁসতে পারে এবং ভয় দেখিয়ে দলবদল করতে পারে। সেই নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্ট তাদের 15ই আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে এবং সেই ক্ষেত্রে নন্দীগ্রামের বিজয়ী প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা বলের মধ্যে রাখা হয়েছে। এর আগে পঞ্চায়েতে যেসব প্রার্থী ছিলেন তাদেরকেও কেন্দ্রীয় নিরাপত্তার মাধ্যমে ভোট গঠন সম্পন্ন হয়েছে এবং 15ই আগস্ট পর্যন্ত, যেহেতু 14ই আগস্ট পঞ্চায়েত সমিতির ভোট গঠন রয়েছে, সেই কারণে 15ই আগস্ট পর্যন্ত তাদের কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। ইন্দ্রাণী, একেবারে উৎপল, তুমি সঙ্গে থাকো এবং আমরা যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানাচ্ছি, আমাদের প্রতিনিধিরা সেই খবরের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে। আজ নজরে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমাদের, সেই খবরের আপডেট আপনাদের আমরা
জানিয়ে রাখলাম এবং প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা। আমি আমাদের প্রতিনিধিদের ধন্যবাদ জানাবো প্রত্যেককে।